আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আওয়ামী লীগ ও সিআরআই সংশ্লিষ্ট 50টি অ্যাকাউন্ট 98টি পেজ মুছে দিল ফেসবুক। মালয়েশিয়ায় যেতে বিমানবন্দরে হাজারো মানুষের ভিড়। পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দ বাদ দেওয়া দুঃখজনক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন। যারা দুর্নীতি করেছে তাদের সবার তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে, ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর প্রেস সচিবের নিয়োগ নাইমুল ইসলাম খানকে সিজেএফডি ও ডিএসইসির অভিনন্দন। চাপে আছে দেশের অর্থনীতি, সামনের সময় আরও চ্যালেঞ্জের, বাণিজ্য প্রতিমন্ত্রী। ভয় দেখিয়ে কৃষকদের জমি লিখে নেওয়ার অভিযোগ বেনজিরের বিরুদ্ধে। জিনিসের দাম বাড়লেও কমেছে শ্রমিকের দাম, সাইফুল হক। ভারতের সিকিম সীমান্তের চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন। সিঙ্গাপুরে মার্কিন ও চীনা প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক, আলোচনায় ফিলিস্তিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফেসবুকে সুসংগঠিতভাবে ভুয়া প্রচারণার অভিযোগে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সংশ্লিষ্ট 50টি অ্যাকাউন্ট ও 98টি পেজ মুছে দিয়েছে ফেসবুক। এসব অ্যাকাউন্ট ও পেজের সম্মিলিতভাবে প্রায় 34 লাখ ফলোয়ার ছিল। গত বুধবার প্রকাশিত মেটার 2024 সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এই পেজগুলোর মধ্যে কিছু নিজেদের সংবাদ মাধ্যমে হিসেবে দাবি করে ও অন্যগুলো বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে নাম ব্যবহার করেছে। আবার কয়েকটি পেজ বিএনপির নাম ব্যবহার করেও বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করেছে। এতে আরও বলা হয়, প্রতিটি ক্ষেত্রে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে কিছু ব্যক্তি একে অপরের যোগ সাজেশে অন্যদের বিভ্রান্ত করছে। তারা কারা এবং কি করছে এই সম্পর্ক ভুয়া তথ্য প্রচার করে। এসব অ্যাকাউন্ট ও পেজের নেটওয়ার্ক ইউটিউব, এক্স, টিকটক, টেলিগ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। বাংলাদেশের এসব ভুয়া কার্যকলাপের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করেছে মেটা। এসব পেজে সাধারণত বাংলায় কন্টেন্ট পোস্ট করা হয়েছে, তবে কিছু পোস্ট ইংরেজিতেও করা হয়েছে। এসব কন্টেন্ট বাংলাদেশের খবর ও সমসাময়িক ঘটনা, বিএনপির সমালোচনা, বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং দলটির নির্বাচন পূর্ব সহিংসতায় জড়িত থাকার বিষয় উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি বর্তমান সরকার ও ক্ষমতাসীন দলের সমর্থনেও বক্তব্য উপস্থাপন করা হয়েছে। নাটোরের বাসিন্দা হাবিবুর রহমান মালয়েশিয়ায় যাওয়ার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে 3 দিন ধরে অপেক্ষা করছেন তিনি। আজ শুক্রবার বিকেল 5টা পর্যন্ত উড়োজাহাজের টিকিট হাতে পাননি হাবিবুর। যে প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার জন্য 6.5 লাখ টাকা জমা দিয়েছেন, তারাও এখন আর ফোন ধরছে না। বিকেলে বিমানবন্দরের টার্মিনাল 1-এর সামনে বসে ওই প্রতিষ্ঠানের কর্মীদের ফোনের অপেক্ষায় আছেন হাবিবুর। তিনি বলেন, জমি বন্ধক রেখে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে 6.5 লাখ টাকা কোম্পানিকে দিয়েছেন। কোম্পানির লোকেরা মালয়েশিয়ায় পাঠাবেন বলে 3 দিন আগে তাকে বিমানবন্দরে নিয়ে এসেছেন। এখন আর তার ফোন ধরছেন না। তিনি কোম্পানির অফিসে লোক পাঠিয়েছিলেন, সেখান থেকে তাকে অপেক্ষা করতে বলা হয়েছে। শুধু হাবিবুর নয়, মালয়েশিয়ায় যাওয়ার জন্য বিমানবন্দরে আজ হাজার হাজার মানুষ ভিড় করেছেন। তারা বলছেন, আজকের পর থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আর কোনো শ্রমিক নেবে না। আজকের মধ্যে যেতে না পারলে তারা আর মালয়েশিয়া যেতে পারবেন না। অনেক টাকা খরচ করেছেন, এখন বিদেশে যেতে না পারলে দুর্ভোগের শেষ থাকবে না। বাংলাদেশের ই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দ দুটি বাদ দেওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় বিষয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। আজ শুক্রবার রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এই অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা দুর্নীতি করেছে তাদের সবার তথ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে। দুর্নীতিবাজরা বিচারের আওতায় আসছে। শুক্রবার বেলা 11:30টায় ধানমন্ডিতে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার নির্বিকার নয়। প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে। প্রধানমন্ত্রী অফিসের কিছু লোককেও শাস্তি দিয়েছেন। দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর, সাংবাদিকতা জগতের নতুন ধারার পথিকৃত নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা ও ঢাকা সাব এডিটর্স কাউন্সিল,
ডিএসইসির নেতৃবৃন্দ। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাংলাদেশকে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত বন্ধ হয়নি। দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে। সামনের সময় আরও চ্যালেঞ্জের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে আসা প্রয়োজন। শুক্রবার টাঙ্গাইলের দেলদুয়ারের নিজ বাসভবনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুখ খুলতে শুরু করেছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নির্যাতনের শিকার সাধারণ মানুষ। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সম্পত্তি ক্রোকের খবরে স্বস্তি ফিরলেও কাটেনি জমির মালিকদের আতঙ্ক। জমি লিখে না দেওয়ায় হামলার শিকারও হয়েছেন অনেকে। মাদারীপুরের রাজৈরে 2 বছরে 113টি দলিলের সম্পত্তির সবই ফসলি জমি কিনেছে বেনজিরের পরিবার। জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে জমি কিনে নেওয়াকে ফৌজদারি অপরাধ বলেছেন বিশ্লেষকরা। সাতপার ডুমুরিয়া গ্রামের সরস্বতী রায় নামে 70 বছরের এক বৃদ্ধা বলেন, আমরা জমি দিতে চাইনি, ভয় দেখিয়ে জমি লিখে নেন বেনজির আহমেদ। কদমবাড়ির সুকবেদ বালার ছেলে আমল বালা বলেন, আমাদের হুমকি ধমকি দিয়েছেন বেনজির আহমেদ। জমি লিখে না দিলে বিমানে করে বাড়িতে নামতে হবে, চারপাশ আটকিয়ে দেবে, এমন অত্যাচারে অনেকেই জমি লিখে দিয়েছে। দেশের সব জিনিসের দাম বাড়লেও কেবল শ্রমিকের দাম কমেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির 2য় জাতীয় সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সাইফুল হক বলেন, কিছু লোকের বেপরোয়া দুর্নীতি আর অকল্পনীয় সম্পদের কারণে আজ অধিকাংশ লোক কষ্টে আছে। রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো ব্যক্তিদের লাগামহীন দুর্নীতি ও জবাবদিহিহীন ক্ষমতার কারণেই দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে। দেশে সব জিনিসের দাম বাড়লেও কেবল কমেছে শ্রমিকের দাম, কমেছে তাদের শ্রমশক্তির দাম। ভোটের ব্যবস্থা না থাকায় রাজনৈতিক দলের কাছে রিকশা শ্রমিক সহ শ্রমজীবী মানুষের গুরুত্ব কমেছে। ভোট ব্যবস্থা নষ্ট হওয়ায় শ্রমিকেরা আরও ক্ষমতাহীন, আরও মর্যাদাহীন, আরও গরিব হয়েছে। ভারতের সিকিম সীমান্ত থেকে 185 কিলোমিটারের কম দূরত্বে 6টি অত্যাধুনিক যুদ্ধবিমান J-20 স্টেলথ ফাইটার মোতায়েন করেছে চীন। গত 27 মের স্যাটেলাইট ইমেজ থেকে এ তথ্য জানা গেছে। ভারতীয় গণমাধ্যম NDTV এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। তিব্বতের 2য় বৃহত্তর শহর শিকাদশিতে অবস্থিত সামরিক এবং বেসামরিক দ্বৈত ব্যবহার উপযোগী বিমানবন্দরের ফ্লাইট লাইনে চীনা বিমান বাহিনীর J-20 স্টেলথ ফাইটারের উপস্থিতি দেখা গেছে স্যাটেলাইট ইমেজে। বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,408 ফুট উচ্চতায় অবস্থিত। এটি বিশ্বের অন্যতম সর্বোচ্চ বিমানবন্দর। একটি KJ-500 এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এবং কন্ট্রোল এয়ারক্রাফটও চোখে পড়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী তোং চুন শুক্রবার সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকে মিলিত হন। শাংরি-লা সংলাপের ফাঁকে 2 প্রতিরক্ষা মন্ত্রী এ বৈঠক করেন। এরপর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ সিয়েন 2 প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকের বিষয় তুলে ধরেন। CRI এ সংবাদ পরিবেশন করে জানায়, উ সিয়েন বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি অনুযায়ী চীনের প্রতিরক্ষা মন্ত্রী তোং চুন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সিঙ্গাপুরে বৈঠক করেছেন। এই বৈঠকের লক্ষ্য হল প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট জো বাইডেনের গুরুত্বপূর্ণ ঐক্যমত বাস্তবায়ন করা এবং 2 সামরিক বাহিনীর মধ্যে সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া। বৈঠককালে 2 দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা চীন ও যুক্তরাষ্ট্র এবং 2 দেশের সামরিক বাহিনীর সম্পর্ক, তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগর ইস্যু, ইউক্রেন সংকট এবং ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে মতবিনিময় করেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।